সেই প্রবলেম খুঁজতেই তো গেছিলাম, সেই প্রবলেম খুঁজতেই গিয়েই জানতে পারলাম যে ভীষণ ডেঞ্জারাস প্রবলেম। বাইরে থেকে প্রকৃতি সুন্দর হতে পারে চা বাগানের, ভেতরটা ভীষণ ভয়ঙ্কর। 3 দিনের বাচ্চা হাতে নিয়ে আমাদের কাছে এসেছে 3 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে। অবধি সেগুলো পৌঁছানো মানে আকাশ কুসুমের মানে গল্প একটা। তাদের কাছে 10 টাকার মূল্য কিন্তু প্রচুর। ধীরে ধীরে পড়াচ্ছি, একটা বাচ্চা আসতো, তারপরে একজন থেকে আজকে তো সব মিলিয়ে টোটাল বেনিফিশিয়ারিদের সংখ্যা 85,000। যে স্টোরিগুলো আছে তাদের, আমাদের বাচ্চাদের, তাদেরকে কি করে তিল তিল করে গড়েছি, সেই স্টোরিগুলো বলতে পেরেছি যে তাদের জন্য কিছু তো করতে পারলাম। এই গড়া ভাঙা করতে করতে একটা গ্রাম তৈরি হয়ে যায় 2 বছরে। 2 বছরে ওখান থেকে একটা বা দুটো বা 3টে রুরাল অ্যাকশন ভলেন্টিয়ার হয়ে গেল। আমরা যাই, আজকে আছি, আমরা কালকে নাও থাকতে পারি, কিন্তু আমাদের মোবাইল লাইব্রেরি শিক্ষা স্বরাজ থাকবে। প্রত্যন্ত গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে একটি লাল গাড়ি, তার মধ্যে রয়েছে প্রচুর বই। অন্যদেরকে পড়াবো, শুধু কি পড়াবো বই না, কম্পিউটারও পড়াবো। এইসব ভাবনা নিয়ে কিন্তু শুরু হয়েছিল মোবাইল লাইব্রেরি। দম্পতি মিলে শুরু করেছিল মোবাইল লাইব্রেরি। তার মধ্যে থেকে আজ রয়েছে আমাদের সাথে স্টুডিওতে পৌলমী চাকি নন্দী। নমস্কার পৌলমী। নমস্কার। আচ্ছা, ওরা পড়বে বা ওদেরকে পড়াবো, কেন এই ভাবনাটা এলো, মানে কিভাবে মোবাইল লাইব্রেরি আসলো? দেখো, যেটা আমরা ভাবি যে শিক্ষার থেকে বড় কিছুই হতে পারে না, এইটা আমাদের কম বেশি সবারই মাথায় থাকে। তো আমরাও শুরু করেছিলাম আজ থেকে, মানে 2015 সালের গল্প দিয়ে শুরু আমাদের। 2015 সালে একবার আমরা একটি প্রত্যন্ত গ্রামে, আমি অনির্বাণ এবং আমার শাশুড়ি মা, যিনি একজন সরকারি কর্মচারী ছিলেন, নার্স ছিলেন উনি। এবার গল্পটা ওখান থেকে শুরু হয়। রিটায়ার করার পরে উনি যেহেতু সরকারি প্রজেক্টগুলো অনেকগুলো চলে, তো ওই একটা প্রজেক্টের আন্ডারে উনি বিভিন্ন গ্রামে গিয়ে চা বাগানের যেসব যারা রয়েছেন তাদেরকে চিকিৎসা করতেন। তো আমরাও একবার মানে ওনার সাথে গেছিলাম। এবার সেই সূত্রে আমার শাশুড়ি মার সাথেও পরিচয় হয় ওখানে। এবার ওখানে গিয়ে মানে ওখানকার যারা রয়েছে গ্রামবাসীরা, তাদেরকে শাড়ি বিতরণ করতে। সেই দিন আমরা দেখেছিলাম একজন মা 3 দিনের বাচ্চা হাতে নিয়ে, মানে 3 দিন আগে তার ডেলিভারি হয়েছে, 3 দিনের বাচ্চা হাতে নিয়ে আমাদের কাছে এসেছে সেই শাড়ি নিতে 3 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে। 3 দিনের বাচ্চা? 3 দিনের বাচ্চা, নর্মাল ডেলিভারি হয় ওখানে। এটা কোন জায়গা? এটা হচ্ছে তোমার নকশালবাড়ির ভেতরে একটি প্রত্যন্ত গ্রামে। এবার এসছে ওই একটা শাড়ি, সেকেন্ড হ্যান্ড শাড়ি নিতে। তার সেই শাড়ির প্রতি যে তার মুখটা, তার বাচ্চার সেই ছোট্ট কোলে শুয়ে আছে একটা কোনো রকমের একটা কাপড় দিয়ে জড়ানো সেই ছোট্ট মুখটা, সেকেন্ড হ্যান্ড শাড়ির প্রতি তার লোভ, সেই দেখে আমরা মানে তখনই আমরা ডিসাইড করেছিলাম যে কিছু একটা করতে হবে। এবার সেই কিছুটা আমরা কি দিয়ে শুরু করব? প্রথমেই যদি আমরা বলি যে তোমাদেরকে এখনই পড়তে বসাবো, চলো পড়তেই হবে, পড়া ছাড়ার উপায় নেই, হবে না। তার কারণ আমার যদি একটু খোঁজ নাও তাহলে দেখবে আমাদের আশেপাশে যে চা বাগানগুলো আছে সেগুলোতে মানে ভালো জিনিসের থেকে খারাপ জিনিস বেশি তাড়াতাড়ি মানুষ আগে শেখে। গ্রামগুলোরও সেম অবস্থা। ওখানে কীরকম ব্যাপার হতো, ওখানে আমরা তারপরে রিসার্চ করা শুরু করলাম। বা রিসার্চ করতে গিয়ে জানতে পারলাম, যখন আমরা খুব ছোট ছিলাম তখন দেখতাম, দেখবে তুমি পাড়াতে ওই 20 টাকার যে ফেরিওয়ালা কাকুগুলো মানে আসতেন, আমরা তাদের থেকে জিনিস কিনতাম। গ্রামেও ঠিক সেমভাবে ফেরিওয়ালা কাকুরা আসতেন। 20 টাকার লিপস্টিক আর 20 টাকার নেল পালিশের লোভ দেখিয়ে সেখান থেকে হিউম্যান ট্রাফিকিং শুরু মানে হতো। এরকম ওখানে শুরু হয়, মানে এখন অনেকটাই কমে গেছে, তখন ছিল। তো অটোমেটিক ওখানে পড়াশুনো কোনো চিহ্নই ছিল না। এবার স্কুল ড্রপ আউট রেট বেশি ছিল। আরও রিসার্চ করলাম স্কুল ড্রপ আউট রেট কেন বেশি, কেন এখানকার মেয়েরা স্কুলে যেতে চায় না, স্কুলে গেলে তারা কেন এত মানে ফেল করছে, পড়াশোনার প্রতি কেন এত অনীহা, কি কারণ থাকতে পারে তাদের। জানতে পারলাম তাদের হাইজিন সম্পর্কে কোনো অ্যাওয়ারনেস নেই। আমরা যে সমস্ত ফ্যান্সি ব্র্যান্ডের স্যানিটারি প্যাড ব্যবহার করি, তাদের অবধি সেগুলো পৌঁছানো মানে আকাশ কুসুমের মানে গল্প একটা, তাদের কাছে ওগুলো পৌঁছায় না। তো তখন সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করি। এবার তাদেরকে ধীরে ধীরে অ্যাওয়ারনেস দেওয়া যে তোমরা যে জিনিসপত্র ব্যবহার করছো এই মাসের ওই কটা দিন, সেই সময় ওগুলো ব্যবহার করা যাবে না, তোমাদেরকে প্রপার ওয়েতে ব্যবহার করতে হবে স্যানিটারি ন্যাপকিন। এবার তারা তো লজ্জা পাচ্ছে। আমরা শহরেই এখনও আমরা এই জিনিসটা নিয়ে খোলাখুলিভাবে অনেক জায়গায় যদি দেখো, তারা আলোচনা করতেই চায় না। এই জিনিসটাকে অনেকটা পেছনে নিয়ে চলি, মানে অনেকে চলে। তো সেই ব্যাপারটাকে কি করে তাদেরকে বুঝিয়ে, মানে নিরলস পরিশ্রম করার পরে আমরা একজনকে ধরে বোঝাতে পেরেছি যে না, তোমাদেরকে এই স্যানিটারি ন্যাপকিনই ব্যবহার
ব্যবহার করতে হবে এবং তার জন্য তাদের আর সেলফ হেল্প গ্রুপ তাদের মাদেরকে আমরা প্রথমে বোঝাই। সেলফ হেল্প গ্রুপ থাকে গ্রামে, সেলফ হেল্প গ্রুপে একটা সেলফ হেল্প গ্রুপে 12 থেকে 13 জন থাকে। এবার সেই মাদের সাথে বসে আমরা আলোচনা করা, সেই মাদেরকে বললাম তোমাদের বাচ্চাদেরকে নিয়ে আসো, তাদেরকে আমরা পড়াবো। সেখান থেকে তারা যখন বুঝতে পারলো যে না তাদের বাচ্চাদের ভালোর জন্যই কথাগুলো বলা হচ্ছে, তারপরে তাদের বাচ্চাদেরকে তারা পাঠাতে শুরু করলো ধীরে ধীরে। তারপরে আমরা তাদেরকে পড়াশোনা শেখালাম, কিন্তু 10 টাকার বিনিময়ে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, যখন প্রথমে গেলে সেকেন্ড হ্যান্ড শাড়ি দিতে, সেই ভাবনাটাই বা কিভাবে আসলো যে কেন এই সেকেন্ড হ্যান্ড শাড়ি দেওয়া ছিল? মানে সচেতনতা এমনিই তোমরা হেল্প করতে গিয়েছিলে? হ্যাঁ, এমনি হেল্প করতে। শাড়ি দেখো, মানে গ্রামের মানুষেরা যেটা কি হয়, কিছু পেলে তারা কথা বলবে, এমনি এমনি কেউ কথা তো বলে না। তো তখনই শাড়ি নিয়ে যাওয়া হয়েছিল যে চলো শাড়ি বা বাচ্চাদের জামা কাপড় দিলে আমরা জানতে পারবো ওখানে প্রবলেমটা কি, তারপরে তো সলিউশনটা বের করবো, আগে তো জানতে হবে প্রবলেমটা কি আছে। সেই প্রবলেম খুঁজতেই তো গেছিলাম, সেই প্রবলেম খুঁজতেই গিয়েই জানতে পারলাম যে ভীষণ ডেঞ্জারাস প্রবলেম। বাইরে থেকে প্রকৃতি সুন্দর হতে পারে চা বাগানের, ভেতরটা ভীষণ ভয়ঙ্কর। স্যানিটারি প্যাড ব্যাংকের পর মোবাইল লাইব্রেরি, স্যানিটারি প্যাড ব্যাংকিংটা শুরু হয়েছিল কিভাবে? হ্যাঁ, স্যানিটারি প্যাড ব্যাংক যেটা শুরু হয়েছিল, আমরা প্রথমে একটা প্যাড দিয়ে নিজেদের যাটুকু, তখন তো আমরা 2015, বুঝতেই পারছো অনেকটাই পেছনে, তখন যেটুকু আমাদের অর্থ ছিল সেটা দিয়ে স্যানিটারি প্যাড একটা নিয়ে যাওয়া, একটা দুটো করে করে নিয়ে যাওয়া, এরকম করে করে শুরু করলাম। তারপরে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা আবেদন জানানো শুরু করলাম যে স্যানিটারি প্যাডের রিকোয়ারমেন্ট আছে, আপনারা যদি চান দিতে পারেন। তো এরকমই একটা স্টোরি, আমরা আমাদের অফিস মেডিকেলে, আমরা মেডিকেল থেকে সেবক রোডে এসেছিলাম একটা স্যানিটারি প্যাড নিতে। 24 টাকা একটা স্যানিটারি প্যাডের মূল্য তখন ছিল। তো সেটা থেকে আমাদের শুরু হয়। তারপরে যখন আমাদের আবেদন আমরা দিই, তখন মানে শহরবাসী, বাইরের জায়গা থেকে লোক এতই ভালো রেসপন্স করে, ধীরে 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 একটা ব্যাংক তৈরি হয় যে প্রত্যেক মাসে এই পার্টিকুলার এই গ্রামে এতজন বেনিফিশিয়ারিজরা রয়েছে, তারা প্রত্যেক মাসের স্যানিটারি প্যাড তারা পাবে। এরকম করে আমরা নাম দিই স্যানিটারি প্যাড ব্যাংক। আচ্ছা, এই প্যাড ব্যাংক যখন তৈরি করো তোমরা, স্যানিটারি প্যাড ব্যাংক, তখন হচ্ছে সৈনিক কারা তোমরা দুজন? তখন আর কোনো কেউ তৈরি হয়নি বা শুরু হয়নি? না, তখন শুরু হয়নি। তখন আমাদের মানে আমাদের যে তৈরি করার ব্যাপারটা, সেটা আমরা নিজেরা, যদি আমাদের সাথে কেউ যুক্ত হতে চায় তাহলে মানে এমনি কেউ যদি এসে বলে যে আমরা তোমাদের এনজিওতে যুক্ত হব, আমরা তাদেরকে হয়তো মুখে না বলতে পারি না, কিন্তু তাদেরকে ওইভাবে আমরা নিই না। তাদেরকে আমরা রীতিমতো নিজের হাতে তৈরি করে নিই। যেরকম ধরো একটা উদাহরণ, আমাদের এমনও আছে যারা পিএইচডি করছে, এমন তাকে আমরা নিজের হাতে তৈরি করেছি। আচ্ছা, নিজের হাতে। মোবাইল ব্যাংক থেকে? হ্যাঁ, মোবাইল ব্যাংকে, মানে আমাদের মোবাইল লাইব্রেরি শিক্ষা স্বরাজে তখন ছোট ছিল, পড়াশুনো করিয়ে মানে নিজেদের সমস্ত রকম, তাকে এই রাস্তায় না, এইটা নিয়ে পড়াশুনো করো, এই করো, সেইটা করার পরে সে এখন পিএইচডি করছে। তারপরে এখন মানে পাকাপোক্তভাবে, মানে ভালো ভাষায় সে আমাদের মেম্বার। আচ্ছা, এরকম। স্যানিটারি প্যাড ব্যাংক থেকে মোবাইল লাইব্রেরিতে কিভাবে আসা, কেন ভাবনা? প্রথমে তো একটা হাইজিন মেনটেনের জন্য এটা শুরু হয়েছিল, তারপর এটা আস্তে আস্তে বেরোতে থাকলো, অনেকে হেল্প করতে আসলো, তারপর মোবাইল লাইব্রেরিকে কি করে সেই লাল গাড়িটা আসলো আর কি, সেই লাল গাড়িটার গল্প? সেই লাল গাড়িটার গল্পটা এরকমই, স্যানিটারি প্যাড নিয়েই ধরো যদি শুরু করি, অ্যাওয়ারনেস মানে আমরা দিতে যাচ্ছি, যাকে দিচ্ছি তাকে তো একটু পড়াশোনার ব্যাপারে একটু জানতে হবে। রিসার্চ করে জানতে পারলাম যে তাদের পড়াশোনার প্রতি একদমই আগ্রহ নেই। আচ্ছা, কেন নেই, কি বৃত্তান্ত, সেটা একটু পরে আসছি। কিন্তু আমাদের মাথায় তখনই একটা স্ট্রাইক করে গেল যে আমাদের যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোতে শহরের বাচ্চাদের যা প্রশ্ন আসে, গ্রামের বাচ্চাদেরও সেম প্রশ্ন আসছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। কিন্তু আমাদের শহরের বাচ্চাদের কাছে প্রচুর রিসোর্স আছে, গ্রামের বাচ্চাদের কাছে কি তাই আছে? নেই। তারা রিসোর্স কি করে পাবে? তারা হয় আমাদের কাছে আসবে বা আমরা তাদের কাছে যাব। এইটা আমরা একটা সিদ্ধান্ত নিলাম, তারা তো আমাদের কাছে আসতে পারবে না, কারণ তারা প্রচুর বাচ্চা ওখানে। এবার তাই আমরাই ডিসাইড করলাম যে আমরাই তাদের কাছে চলে যাব। এবার আমরা ধীরে 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 পড়ানো শুরু করলাম, 10 টাকার বিনিময়ে পড়ানো শুরু করলাম, যেটা আমরা নাম দিলাম 10 টাকার টিউশন। আচ্ছা, 10 টাকা এই কারণেই, কারণ হচ্ছে ফ্রি এর জিনিসের কেউ অতটা মূল্য দেয় না, শহরেই হোক গ্রামেই হোক যেকেই হোক। ফ্রিতে জিনিস পাচ্ছি, আসবো না, কি হবে এসে? তো গ্রামাঞ্চলে যাদের বাড়িতে পার ডের ইনকাম ধরো 200 টাকা, 220 টাকা, বা এখন বেড়ে 250 টাকা হয়েছে, তাদের কাছে 10 টাকার মূল্য কিন্তু প্রচুর। এবার তাদেরকে মানে সারা জীবনের মূল্য 10 টাকা, বুঝতে পারছো? এবার সেই 10 টাকা নিয়ে আমরা ধীরে ধীরে পড়াতে আরম্ভ করলাম। আমরা দুজন কম্পিউটার। তখন দুজনের পড়াশোনা চলছে? হ্যাঁ, তখন দুজনের পড়াশোনা চলছে, নিজেদের পড়াশোনা, মাঝে অন্যকে। হ্যাঁ হ্যাঁ। এবার তারপর ধীরে ধীরে পড়াচ্ছি, একটা বাচ্চা আসতো,
আমি মাঝে মাঝে আমার মুড অফ হয়ে যেত, তখন অনির্বাণ বলতো না একজনকে দেখে আরেকজন আসবে, ওকে তৈরি করি, ও তৈরি হচ্ছে, ওকে দেখে তার মা বুঝতে পারবে যে আমার বাচ্চাকেও পাঠাতে হবে। তারপরে একজন থেকে আজকে তো সব মিলিয়ে টোটাল বেনিফিশিয়ারিজের সংখ্যা 85,000। 85,000? 2015 থেকে শুরু করেছিলে, এখন 2025। 85,000, 83টা গ্রাম। 83টা গ্রাম। একটা কোন গ্রাম কোন থেকে গ্রামগুলোকে তোমরা কভার করো? আমরা নর্থ বেঙ্গলের যে সমস্ত গ্রামগুলো রয়েছে, এই ধরো তোমার মাটিগাড়ার ব্লকগুলো বলছি, মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি, হাঁসখোয়া, তারপরে ওদিকে থাকলো দার্জিলিংয়ের কিছু পার্ট, তারপরে কুচবিহারের যে বর্ডার এরিয়া যেটা বামনহাট, চৌধুরীহাট, ওই সব জায়গাতে এই সমস্ত মিলিয়ে যে জায়গাগুলো রয়েছে, ছোট 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 ভিতরে ভিতরে অনেক গ্রাম থাকে, সমস্ত গ্রামগুলো কভার করা। আচ্ছা, এই যে এতজনকে পড়াও, দুজন মিলেই খালি পড়াও? হ্যাঁ, দুজন মিলেই পড়াই। মানে কম্পিউটার যেটা পড়ানো, অনেক ধরনের পড়ানো হয়। একটা কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়, যে বেসিক নলেজ যেটা এখন মানে মিনিমাম একটা শহরাঞ্চলে চাকরি পেতে গেলে তাকে কম্পিউটার জানতেই হবে। এবার কম্পিউটার শিখতে যদি শহরে যে সমস্ত জিনিস মানে ইনস্টিটিউশনসগুলো রয়েছে প্রচুর টাকা নেয়, তাদের পক্ষে দেওয়া সম্ভব না। তো সেই কম্পিউটার ট্রেনিং দেওয়া, তারপরে পরীক্ষায় যে পড়াশুনোগুলো হয় সেইগুলো পড়ানো, বই দেওয়া, লাইব্রেরি বেসিসে বই দেওয়া। সেই জন্য মানে সেইভাবে আমরা পড়াই। আর লাইব্রেরি একটা তৈরি করে নিয়েছি গাড়ির পিছনে, যাতে লাইব্রেরিটা আটে, সেই লাইব্রেরিটা নিয়েই আমরা তাদের চাহিদা মতো বই নিয়ে যাই, বাচ্চারা বই নেয়, বই দেওয়া, পেন দেওয়া মান্থলি, কোনো রকম যাতে তাদের অসুবিধা না হয়। যখন প্রথম দিন মোবাইল লাইব্রেরি নিয়ে বেরিয়েছিলে, তার আগে তো নিশ্চয়ই দেখে নিয়েছিলে যে কি কি বই তাদের দরকার আছে। সেটা যদি নিজেদের কাছে না থাকতো তাহলে কোথা থেকে নিয়েছো? সেটা সব বই তো নিজেদের কাছে ছিল না, কিছু বই আমাদের ছিল, আমরা পড়াশুনো করেছি, সোশ্যাল মিডিয়াতে আবেদন করেছি, সবাই ভরে ভরে বই দিয়েছে, সবাই এগিয়ে এসেছে একদম। আমাদের কাছে এখন বইয়ের সংখ্যা 22,000। 22,000 বই রয়েছে আমাদের লাইব্রেরিতে। লাইব্রেরি বেসিসে, যেরকম প্রপার লাইব্রেরি হয়, লাইব্রেরি বেসিসে বই নিয়ে যায় তারা, পড়াশুনো করে, 3 মাস পরে আমার কাছে আসে রিনিউ করতে, আবার নিয়ে যায়, ক্লাস শেষ হয়ে যায়, বই ফেরত দিয়ে যায়, যাতে আরেকজন পড়তে পারে। আচ্ছা, মোবাইল লাইব্রেরিটা স্পেশালি কি একটু একবার আমরা জানি, যে লাইব্রেরি তো আমরা জানি একটা নির্দিষ্ট সময় অবধি সেই বইটা আমার কাছে আমি রাখতে পারবো, তারপর আমাকে অন্য বই দিতে হবে। মোবাইল লাইব্রেরিটা কিভাবে কাজ করে? মোবাইল লাইব্রেরি হচ্ছে বাচ্চাদের, গ্রামের বাচ্চাদের লাইব্রেরির কাছে আসতে হবে না, লাইব্রেরি মোবাইলের মতো তার কাছে পৌঁছে যাবে। তার বাড়ির দোরগোড়ায় বা গ্রামে চলে যাচ্ছে, বাচ্চারা লাইন দিয়ে দাঁড়াচ্ছে, বই নিচ্ছে, বই ইচ্ছা মতো যতক্ষণ পড়ছে, বা সারা জীবনের জন্য যদি কেউ বই নিতে চায় নিয়ে যাও। এইভাবে মোবাইল লাইব্রেরির কনসেপ্ট। আচ্ছা, এইভাবে শুরু হলো মোবাইল লাইব্রেরি। আচ্ছা, যদি বলি নিজের পড়াশোনা হচ্ছে সে সময়টা চলছিল, তো পৌলমীর একটু পড়াশোনাটা শুনি। পৌলমী কতখানি পড়াশোনা করেছে? আমি তারপর তো বাচ্চাদের তৈরি করেছে, তো সেক্ষেত্রে নিজের পড়াশোনা এভাবে কিভাবে ম্যানেজ করা? আমি পড়েছি, MBA করেছি, তারপর আমি IIT খড়গপুর থেকে ইকোনমিক্স নিয়ে রিসার্চ করেছি। তার যথেষ্ট কঠিন পড়াশোনা ছিল, তার মধ্যে থেকে এইখানে বাচ্চাদেরকে পড়ানো কিভাবে ম্যানেজ করতে? দেখো, যেটাই পড়েছি সেটাই না ওই সোশ্যাল ওয়ার্ক রিলেটেড। ইকোনমিক্স নিয়ে পড়েছি, তার মানে ইকোনমিক ডেভেলপমেন্ট কি করে করতে হবে, বই পড়ছি, প্র্যাকটিক্যালে এসে ইমপ্লিমেন্ট করছি, তো দুটোই ব্যালেন্স হয়ে যেত, এদিকেও পড়তাম, এদিকেও আবার বাচ্চাদের পড়াতাম। যখন IIT খড়গপুরে পড়েছো, ওখানে তো থাকতে হয়েছে, প্রত্যেক মাসে যাতায়াত করেছি। কিছুটা ততদিনে রুরাল অ্যাকশন ভলেন্টিয়ার তৈরি হয়ে গেছে, ততদিনে কিছুটা তৈরি হয়ে গেছে, তারা যতটা পারছে পড়াচ্ছে, তারপরে আমরা আবার চলে এসে পড়াচ্ছি, এরকম। ওখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, দুটো দিকই ব্যালেন্স করতে হবে। আচ্ছা, পৌলমী কোন ক্লাস থেকে বা কোন কলেজের কোন সময় থেকে এটা শুরু করেছে, যে সময় পৌলমীকে তারপরে, কারণ হায়ার স্টাডিজে দেখে তুমি যাচ্ছ যখন, সময়টা একটু একটু কমে আসে, তো কোন সময় থেকে তুমি শুরু করেছো? আমি MBA কমপ্লিট করার পর থেকে শুরু করেছি। হায়ার স্টাডিজে কমপ্লিট হয়েছে, তারপরে করেছো। ওকে। আচ্ছা, এবার একটু অ্যাওয়ার্ডগুলো নিয়ে কথা বলি। শিক্ষা স্বরাজ উত্তরবঙ্গে মোবাইল লাইব্রেরি, ভারত সরকার থেকে পাওয়া, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ভীষণই ভালো, যে আমরা যে কাজটা করছি সেটা ভারত সরকার অবধি পৌঁছতে পেরেছে, সেখান থেকে ডাক পেয়েছি, সেখানে গিয়ে যে স্টোরিগুলো আছে তাদের, আমাদের বাচ্চাদের, তাদেরকে কি করে তিল তিল করে গড়েছি, সেই স্টোরিগুলো বলতে পেরেছি। খুবই ভালো লেগেছে, যে তাদের জন্য কিছু তো করতে পারলাম, কিছু তো আনতে পারলাম, তাদেরকে দিতে পারলাম, যে তোদের জিনিসগুলো, আমাদের তো না। আচ্ছা, এরকম এত এক্সপিরিয়েন্সের জন্য জিজ্ঞেস করি, এতদিনের একটা এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে জিজ্ঞেস করি, কোনো স্টুডেন্টকে তৈরি করেছো একদম ছোট থেকে বড় অবধি পড়াশোনা দিয়ে, সেরকম একটা যদি স্টোরি আমাদের সাথে শেয়ার করো। ছোট থেকে একদম
হ্যাঁ, একদম ছোট থেকে একটি বাচ্চা ছেলে ছিল। ও আমাদের কাছে পড়তো। ফোন করেছিল সবার প্রথমে, ওর কিছু একটা প্রবলেম ছিল। তো সেক্ষেত্রে ওর পড়াশুনো করতে পারছে না, তাকে স্কুলে ভর্তি করানো, যাতে ভালো মতো পড়াশোনা, খুব মেরিটোরিয়াস তার স্টুডেন্ট ছিল। গার্জিয়ানই তখন তোমাদেরকে হ্যাঁ contact হ্যাঁ হ্যাঁ, করেছে? কন্ট্যাক্ট Okay. করেছে। এবার যাতে ওর স্কুলিংটা বন্ধ না হয়ে যায়, আমরা দেখলাম যে সে পড়াশোনায় কীরকম। তো দেখলাম পড়াশোনায় ভীষণ ভালো। এবার তাকে স্কুলে ভর্তি করানো, যাতে সেই স্কুলিংটা তার যাতে ভালোভাবে হয়ে যায়, সে স্কুলটা করানো। তারপরে সে কোন লাইনে যেতে চাচ্ছে সেটা নিয়ে একটু কাউন্সিলিং করা। এবার তাকে বইগুলো প্রোভাইড করিয়ে দেওয়া। সে এখন বিডিএস ক্র্যাক করে MBBS পড়ছে, ডাক্তার হবে ভবিষ্যতে। Wow. মানে একদম ছোট থেকে একদম, বড় হ্যাঁ, করে বড় বড় নিজের বাচ্চার মানে নিজের বাচ্চা হয়ে যায় তখন তারা। এরকম কোনো আর প্রত্যন্ত গ্রামের কোনো মহিলা, যেটা আমরা হিউম্যান ট্রাফিকিং নিয়ে একটু আগে কথা বলছিলাম, হ্যাঁ। সেখান থেকে অনেককে বের করে আনা, সেই জায়গাটায় অনেককে বোঝানো যে শিক্ষাটাই তোমাদের বের করতে পারবে, সেই জায়গাটায় গিয়ে কতটা প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। কারণ কোনো একটা আমরা জানি ভালো কাজ করতে গেলে কেউ মেনে নিতে পারে না, তারপরে তোমরা এমন একটা জায়গায় যাচ্ছ যেখানে তোমাদের আশেপাশের কোনো চেনা জানা তোমাদের নেই, সেখানে গিয়ে কাজ করাতে কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে এরকম? প্রতিনিয়ত কাজ করব, বাধা আসবে না, এটা তো দুটো বিপরীতমুখী হয়ে গেল কথা। প্রতিনিয়ত বাধা। পুরুষতান্ত্রিক সমাজ, কাজ করতে গেলে পুরুষদের বাধা, যাদের নিয়ে কাজ করছি তাদের পারিবারিক বাধা, পড়তে আসতে দেব না, আমার বউ, আমার বাড়ির বৌমা, আমার বাড়ির বাচ্চা, কিউ পড়নে দেঙ্গে, কিউ ভেজেঙ্গে আপ লোগোं के पास, क्या होगा पढ़ के, এরকম ধরনের কথা। যেখানে যাচ্ছি ম্যান অ্যানিমেল কনফ্লিক্ট যুক্ত এলাকা, হাতি আসছে, বাঘ আসছে, সিংহ আসছে, সেটার একটা ভয়। তারপরে অনেক কিছু বাচ্চা আছে পড়তে এসছে, যা খবর আসলো, জানেই না বাড়িতে একজন মারা গেছে, মানে গ্রামে একজন মারা গেছে, হাতি কুচলে দিয়েছে সকালবেলা। গ্রামে ওদের যেহেতু লাকড়িতে রান্না হয়, তো লাকড়ি কুলাতে গেছিলো, আসলো, আমরা পড়াচ্ছি গাছের নিচে, বলছে মার গেয়া একজন। তো আমরা বলছি ক্যা হুয়া, ক্যাসে মারা, বলে হাতি নে কুচাল ডালা। তো তো ঠিক আছে, আমরা পড়িয়ে টরিয়ে ফিরলাম যে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে হবে, বাড়ি যাবে, বুনো হাতি বেরিয়েছে, প্রচুর এখানে হাতি বেরোয়। তো এবার জানতে পারছি তার যে স্টুডেন্টকে পড়াচ্ছি ওই মেয়েটার বাবা মারা গেছে। মেয়েটা জানেই না, তার বাবা ভোর 5টার সময় যেতে গেছিলো। আর আমরা যেহেতু পড়াতে যাব, আর পড়াশোনার যেহেতু এতটাই ওখানে চাহিদা, ও কোনো দিকে মানে ও বাড়িতে থাকলোই না, মানে চলে আসলো, ও জানেই না যে ওর বাবা মারা গেছে। তো সেই মেয়েকে পড়ানো, তাকে তিল তিল করে গড়া, না তোমাকে বাড়ির হাল কে ধরবে, মা তো চা বাগানে যাচ্ছে, এবার তোমাকে তো দাঁড়াতে হবে নিজের পায়ে, তাকে ধীরে ধীরে মানে তৈরি করা, সে যাতে নিজের প্রপার জায়গায় যেতে পারে। সে এখন হায়দ্রাবাদে চাকরি করছে, বাড়িতে হাল ধরেছে নিজের। এরকম অনেক ছোট বড় এক্সপিরিয়েন্স আছে যে গ্রামে এরকম, ও একটা, ওর মতো আরও অনেকে আছে। কেউ নার্স হয়েছে, নার্স হয়ে সেও গ্রাম থেকে শহরে এসে, আমাদের শিলিগুড়ির আশেপাশে প্রচুর নার্সিং হোমস আছে, সেখানে নার্সিং পড়ছে, বাড়ি ফিরে যাচ্ছে রাত্রিবেলা। এরকম অনেক আছে স্টোরি। কেউ অ্যাকাউন্টেন্ট। বাহ, প্রচুর প্রচুর স্টুডেন্ট রয়েছে। আচ্ছা, যদি জিজ্ঞেস করি 2015 থেকে এখনো অবধি কতজন সদস্য তোমাদের? সদস্য মানে আমাদের এনজিও সদস্য? হ্যাঁ, আমাদের এনজিও সদস্য তোমার ওইভাবে তো হয় না। আমাদের এনজিও সদস্য তুমি বলতে পারো 85,000। 85,000 কিভাবে হলো? এনারাই আমাদের বেনিফিশিয়ারিজ, এনারাই আমাদের সদস্য। মানে এরা কোনো এক সময় তোমাদের স্টুডেন্ট ছিল, আমাদের বেনিফিশিয়ারি ছিল, বাচ্চারা স্টুডেন্ট ছিল, দিদিরা বেনিফিশিয়ারিজ ছিল, আছে এখনো। মানে আমাদের এনজিওতে আমাদের কিছু প্রোটোকল আছে। কেউ যদি ধরো আমাদের এনজিওতে এসে বলে, বা আমাদের আয়ে দিন আসতে থাকে, মানে ফর্ম আসতেই থাকে যে আমরা চাকরি করতে চাই, হ্যান করতে চাই, যুক্ত হতে চাই। তো আমরা তো মুখের উপরে কাউকে না বলতে পারি না, তো আমরা ওইভাবে কাউকে নিও না। সাপোজ তুমি যদি এখন বলো যে তোমাদের সাথে আমাকে যুক্ত করো, আমরা কিন্তু ওইভাবে নিই না। তোমাকে নিজেকে পুরো স্যারেন্ডার করে দিতে হবে সমাজের প্রতি। তুমি যদি তুমি হয়ে মেশো ওদের সাথে, তাহলে কিন্তু তুমি ওর দুঃখটা ফিল করতে পারবে না, যে ওদের মধ্যে কি যাচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন প্রতি সেকেন্ডে একটা করে ঘটনা ঘটে। তোমাকে জানতে হবে কি, তোমাকে ভাঙতে হবে, তোমাকে আবার থেকে গড়তে হবে। এই গড়া ভাঙা করতে করতে 2-3 বছরে যখন তুমি তৈরি হয়ে যাবে, তখন তুমি আমাদের মেম্বার হয়ে যাবে। এই গড়া ভাঙা করতে করতে একটা গ্রাম তৈরি হয়ে যায় 2 বছরে। 2 বছরে ওখান থেকে একটা বা 2টো বা 3টে রুরাল অ্যাকশন ভলেন্টিয়ার হয়ে গেল। এই করে করে তারা মেম্বার হয়ে যায়, তারাই ওই গ্রামকে দেখে। আমরা যাই, আজকে আছি, আমরা কালকে নাও থাকতে পারি, কিন্তু আমাদের মোবাইল লাইব্রেরি শিক্ষা স্বরাজ থাকবে, ওরা চালাবে। আচ্ছা, মোবাইল লাইব্রেরি একটা করে সদস্য তৈরি হয়ে যায় এবং তারপর তারাই দেখে, মানে যদি বলি ভবিষ্যৎ প্রজন্মের হাতে দিয়ে দেওয়া লাঠি, এবং তারাই তারপরে তৈরি করছে। আচ্ছা, এরকম কোনো গ্রাম রয়েছে যেখানে যদি বলি শিক্ষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, অনেক ছোটদের বিয়ে হয়ে যায়, ছোট বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যায়, বা সেক্ষেত্রে শিক্ষিত করার পর সেখানে হয়তো বিয়ের রেটটা কমেছে বা শিক্ষার রেটটা বেড়েছে,
এমন কোনো গ্রাম রয়েছে? হ্যাঁ, এমন তো প্রচুর গ্রামই আছে, কারণ গ্রামের একটা জিনিস যে অল্প বয়সে বিয়ে হয়ে যায়। এরকম কোনো বিয়ে আটকেছো তোমরা? হ্যাঁ, বিয়ে আমরা ওইভাবে আটকাই না যে বিয়ের পিঁড়ি থেকে তুলে আনবো, ওইভাবে আটকাই না, ওকে ছোটবেলা থেকে তৈরি করে দিই। আচ্ছা। কেন, আজকাল মানে এখনকার বাচ্চাগুলো যারা রয়েছে গ্রামের, তারা কেউই তাদের মা বাবা যে দুঃখ কষ্টটা থেকে বড় করেছে ওরা ওই জিনিসটা আর ওরা মানে মা বাবারাই চায় না যে তারা ওই জিনিসটা দিয়ে যাক আবার থেকে। তো ছোট থেকেই তাদেরকে মাথার মধ্যে আমরা ওই ছোটবেলায় যে বাচ্চাদের ইনজেকশন ভ্যাকসিন দেয় না, যে কিছু জিনিস ভ্যাকসিন দিতেই হবে, না হলে শরীরের পক্ষে খারাপ, তো ওই ভ্যাকসিনটা আমরা তাদের মাথায় দিয়ে দিই, তোমাকে পড়তেই হবে, পড়াশুনো ছাড়া আর কোনো রাস্তা থাকতে পারে না, পড়াশুনোই একমাত্র করলে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের পায়ে দাঁড়ালে বিয়ে কি আছে, বিয়ে আজকে হবে না কালকে হবে, বিয়ে তো পার্ট অফ লাইফ, বিয়েটাই সব নয়। এই করে করে ছোটোবেলাতেই ভ্যাকসিনটা দিয়ে দিই পড়াশুনোর, তো ওই ছোট থেকেই ওরা ওইভাবে তৈরি হয়ে যায়, তারপরে বড় হয়ে চাকরি করে, তারপরে তারা নিজের পায়ে দাঁড়ায়, নিজের পায়ে দাঁড়ানোর পরে তারা বিয়ে করলে করলো, না করলে ওইভাবেই চলতে থাকে। আচ্ছা, এতগুলোর মাঝে আমরা আরেকটা ওয়ার্ড নিয়ে কথা বলি, বিকশিত ভারত, ইয়াং লিডার্স ডায়ালগ, যেটা মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? বিকশিত ভারতের যে এক্সপিরিয়েন্সটা তো ভীষণই ভালো ছিল। প্রথমে যখন আমাদের ডাক এলো, আমরা ভীষণই আপ্লুত ভারত সরকারের কাছে যে আমাদেরকে ওখানে ডাকা হয়েছে, আমরা বলতে পেরেছি। তোমরা অ্যাপ্লাই করেছিলে? না, আমরা কোনো কিছুতেই, আমাদের এখনো পর্যন্ত যত অ্যাওয়ার্ড আছে কোনো কিছুতে আমরা অ্যাপ্লাই করিনি। আমাদের ফোন আসে, কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই, সিম্পলি অ্যাপ্লাই কেন করব, তাই না? আমাদেরকে ফোন আসে, মানে এমন অনেকবার হয়েছে আমরা বলে দিয়েছি আমরা যাব না, আমাদের মানে ওখানে যাওয়ার মতো ইন্টারেস্টও নেই আর সময়ও হয়ে ওঠে না, তো তারপরেও ফোন আসতে থাকে, তো আমরা যাই। ভালো লাগলো, ভারত সরকার এত সম্মান দেওয়া হয়েছে আমাদের ভারত সরকার থেকে, বলতে পেরেছি সমস্ত গল্প, সমস্ত তাদের কাহিনী, ভালো লেগেছে খুব। আচ্ছা, এখনো অবধি মোবাইল লাইব্রেরিকে নিয়ে সবচেয়ে সুন্দর একটা এক্সপিরিয়েন্স যেটা সারা জীবন মনে রাখবে, এবং একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স যেটা সারা জীবন মনে রাখবে, একটু শেয়ার যদি করো। সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের মোবাইল লাইব্রেরিতে যেসব বাচ্চাদের আমরা মানে বড় করি, ছোট থেকে বড়, তারা যখন ফেরতে নিজের পায়ে দাঁড়ায়, ছোট থেকে বাচ্চাদের যখন বড় করি, বই পড়ানো, কোন সাবজেক্ট ওরা চুজ করবে, কোন লাইনে যাবে, কারণ ওরা তো অতটা বুঝতে পারে না, বা আমরাও ছোটোবেলায় কোনো আমাদেরও কেউ বলে দিয়েছিল যে কোন লাইনে যেতে হবে, তো এবার তাদেরকে ওই লাইন ধরে দেওয়া, তারা যখন একদম সুন্দর একটা এস্টাবলিশ হয়ে যায়, নিজের পায়ে দাঁড়িয়ে যায়, নিজেকেই নিজে সামলাতে পারে, সেটা আমাদের কাছে এর থেকে বড় পাওনা আমাদের কাছে কোনো কিছুই না। এটাই আমাদের কাছে সব থেকে ভালো এক্সপিরিয়েন্স। কোনো স্টুডেন্টের কথা মনে পড়ে সবসময় যে ওইটা ভোলা যাবে না, আর বাকি সব ভুলতে পারি, কিন্তু ওই স্টুডেন্টের কথা ভোলা যাবে না? ওই স্টুডেন্ট আমাদের সাথে এখন আছে, ওকে ছোট থেকে বড় করেছি। ওদের গ্রামে যখন আমরা শুরু করেছিলাম তখন ও কোন ক্লাসে পড়তো, 7-8 মনে হয় পড়তো। এত স্টুডেন্টটা মানে তোমার ভুলে যাই মাঝে মাঝে। ওকে ছোট থেকে পড়ানো, ওদের বাড়িতে ওর বাবা মা আর তো ওর বোন আর ওর ভাই থাকে, ও বড় মেয়ে। এবার ওকে ছোট থেকে পড়ানো, আমরা বুঝে গেছিলাম যে এর মধ্যে খুব পোটেনশিয়াল আছে, এত বাচ্চা সবার তো সমান হয় না, এর মধ্যে খুব পোটেনশিয়াল আছে, একেই মানে কিছু করতে হবে একে নিয়ে। তো এবার ওকে পড়ালাম, ছোট থেকে বড় হলো, মাধ্যমিক দিল, উচ্চ মাধ্যমিক দিল, এরপর কি করবে? এরপর তো কিছু করতে হবে, গ্রামে থেকে গেলে হবে না, বা বাইরে যদি চলে যায় তাহলে সেখানেও যদি কিছু একটাও না করতে পারে। এবার তাকে ধীরে ধীরে আমরা মোল্ড করলাম যে ও কি করতে চায়। ও বলছে আমি পড়াশুনো করতে চাই, ওকে এবার ইগনুতে ভর্তি করানো, ইগনুতে পড়াশুনো করে, তারপরে এনবিইউতে পড়াশুনো করে, এনবিইউতে ডিপ্লোমা করছে, ইগনুতে পড়ছে, তারপরে মাশরুম তৈরি করে, আচ্ছা, টনের পর টন মাশরুম তৈরি করে। আচ্ছা, ও হচ্ছে মানে একদম রোল মডেল বলতে পারো, মানে খুব ভালো লাগে। এবার ও তৈরি করছে, তারপরে আবার MA করবে, PhD করবে, বুঝতে পারছো? মানে যেই গ্রামটা বাইরে থেকে দেখা যায় না, যেই গ্রামের কথা বলছি, শহর থেকে মাঝখানে গেলে ঠিক আছে, মাঝখানে একটা গ্রাম আছে, তারপরেও যে একটা গ্রাম আছে সেটা কেউ মানে অত সহজে বুঝতে পারে না, এতটাই ভেতরে। ওখান থেকে ওকে নিয়ে এসে এইখানে দাঁড় করানো, এটা হচ্ছে সব থেকে বড় এক্সপিরিয়েন্স। আর যদি এমন কোনো দুঃখের এক্সপিরিয়েন্স যেটা খুব মন কাঁদায় বা খুব মনকে খারাপ করে, এমন কোনো এক্সপিরিয়েন্স? দেখো, যেহেতু আমরা একদম ছোট থেকে বাচ্চাদের তৈরি করি, শোনো, করতে 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 ওরাও আমাদেরই বাচ্চা হয়ে যায়। অনেক বাচ্চা তো আমাকে ওরা তো মাম্মি বলেও ডাক দেয়। তো এবার তাদেরকে তৈরি করতে করতে একজন মেয়ে ছিল, এবার তাকে তৈরি করতে করতে বড় করলাম, ওকে পড়াশুনো শেখালাম,
কি করে কথা বলবে, একটু লাজুক তো, মানে ইন্টারভিউ দিতে গেলে কি করে কথা বলতে হয় ওকে বলতাম তুমকো থোড়া আর বলনা পারেগা, এরকম করে করে আমি অনির্বাণ শেখালাম, পড়াশুনো করলো। আমাদের আরেকটা মোবাইল লাইব্রেরির সাথে কুইজ অন হুইলসও চলে। কুইজ অন হুইলস হচ্ছে কি, এটা একটু বলে দিয়ে তার আগে, কুইজ অন হুইলস হচ্ছে কি, প্রত্যেকটা গ্রামে, যেসব গ্রামে অনেক বাচ্চারা দেখবে পড়তে চায় না সহজে, তাদেরকে তো ইউনিক ওয়েতে পড়াতে হবে। যেরকম ছোট বাচ্চারা যেরকম সবজি খেতে চায় না, তাদেরকে মায়েরা ভীষণ ওই পরোটার মধ্যে সবজি পেস্ট করে খাওয়াই না আমরা, তো ওরকমই ওদেরকেও পড়াশোনাটাকে একটু মডিফাই করে ওই কুইজের মাধ্যমে পড়াশোনা করানো। একটা চ্যাপ্টার ধরে নিলাম আজকে, হিস্ট্রি, জিওগ্রাফি বা ফিজিক্সের একটা চ্যাপ্টার দিয়ে কুইজ, বিভিন্ন কোয়েশ্চেন করে আমরা একটা কুইজের মতো করে যে যটা পারবে তাদেরকে একটা একটা করে পেন দেওয়া হবে, এরকম করে করে চ্যাপ্টারটাও হয়ে যাচ্ছে, ওদের পড়ানো হয়ে যাচ্ছে। ওই করে করে আমাদের প্রত্যেকটা গ্রামে কুইজ অন হুইলস চলে, নতুন একটা বিষয়। এবার ওই একটা গ্রামের ওই একটা গল্প, ওই একটা মেয়ে, এবার ওকে কুইজ অন হুইলসে দেখানো, এবার মাশরুম চাষ শেখানো, সমস্ত কিছু করা হলো। এবার তাকে ছোট থেকে বড় করলাম এবং তাকে, তার মুখে আমরা মাটিও দিয়েছি। সে মারা গেছে, আমি আর অনির্বাণ, তাকে শেষ জলও খাইয়েছি মাটিতে শুয়ে, মানে তাকে কবর দেওয়া হবে, সমাধি দেওয়া হবে। মানে ট্রাইবালদের একটা নিয়ম থাকে যে ওদের কিছু ক্ষেত্রে সমাধি দেওয়া হয়, দাহ করা হয় না, তো তাকে আমরা মানে মুখে জলও দিয়েছি। এটা আমাদের কাছে সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স। মানে আমরা জীবনের এত কিছু দেখে নিয়েছি, মানে আর মানে আমি কিছু মানে বলতে পারবো না যে এত বাজে এক্সপিরিয়েন্স এটা। মানে ও লাস্ট রবিবারে কুইজ অন হুইলসে ও 5টা পেন পেয়েছে। মানে ওর মুখের সেই হাসিটা আমার চোখের সামনে এখনো ভাসে, যে ওর হাসি মানে কি করে কি হয়ে গেল। হাতে যদি দেখো কখনো দেখবে, ওর হাতে নিয়ে দুটো মাশরুমের ফটোও আছে, এত বড় বড় মাশরুম বানাতে পেরেছিল, এত বড় হয়েছিল, সেটা নিয়ে মুক্ত ঝরানো হাসি হাসছে। সেই তাকে আমরা মানে অসুস্থ ছিল, ব্লাড ডিজিজ ছিল, লাস্টে রক্তক্ষরণ এত বেড়ে গেছিল যে ওকে আমরা আর বাঁচাতে পারিনি। মানে আমাদের যেহেতু উত্তরবঙ্গে রক্তের ডাক্তারের একটু মানে ইসে রয়েছে, তাই জন্য আমরা ওকে আর বাঁচাতে পারিনি। এটার থেকে খারাপ এক্সপিরিয়েন্স আমাদের আর হয়নি এখনো পর্যন্ত। এডুকেশন সেক্টরে যখন অন্যকে শিক্ষিত করব ভাবতে যাব, তখন অনেক ক্ষেত্রে আমরা দেখি, ধরো পাঠশালা চলছে বা কেউ পড়াচ্ছে কিছু, তখন হয়তো অনেকে এসে বইপত্র ফেলে দিল বা কিছু একটা করলো, সেরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের? ফেলে দিল বা কেউ এসে বই বন্ধ করে দিল, যে এখন পড়ানো হবে না, এখানে পড়ানো হবে না, এখানে স্টুডেন্ট বন্ধ করে দাও, পাঠশালা বন্ধ করে দাও, যেহেতু প্রত্যন্ত গ্রামের ঘটনা, এরকম এক্সপিরিয়েন্স কোনো হয়েছে? না, এইটা হয়নি, এটা হয়নি। কিন্তু এটার বদলে ওই যে বললাম, কেউ ভেজেঙ্গে আপকে পাস, क्या होगा पढ़ के, এই এক্সপিরিয়েন্স তখন তাদেরকে বোঝাতে হয়েছে। তখন আর তাদেরকে মানে ওটা অনেকটা পরের দিকে হয়েছে, ততদিনে তাদের মারা বুঝে গেছে যে পড়াশোনা তো করতেই হবে, কেন আরেকজন তো শিখে যাচ্ছে, ওই একটা। আচ্ছা, ঘরের লক্ষ্মী মাশরুম ল্যাবরেটরি কিভাবে আসলো এটা মাথায়? মানে মাশরুম কি করে গেল বইয়ের থেকে? বইটা আছে সাইমালটেনিয়াসলি। মাশরুম হচ্ছে মায়েদের জন্য, যে বাচ্চারা আছে সেই মায়েদের জন্য, বা যেসব মহিলারা করতে ইচ্ছুক তাদের। আমাদের যে বেলটা রয়েছে এখানে উত্তরবঙ্গে, এখানে মাশরুমের খুব চাহিদা। অয়েস্টার মাশরুম, বাটন মাশরুম তো আমরা খাই, অয়েস্টার মাশরুমের ভীষণ চাহিদা। এবার মাশরুম হচ্ছে উৎপাদন করতে খুব একটা জায়গা লাগে না, আর চা বাগানের যে সমস্ত ঘরগুলি রয়েছে সেগুলো ছোট ছোট হয়। রিসার্চ করবার পরে আমরা জানতে পারলাম যে তোমার ওই ঘরের মধ্যে তারা মাশরুম উৎপাদন করতে পারবে, তাদের একটা অল্টারনেটিভ লাইভলিহুড অ্যাপ্রোচ হয়ে যাবে। কারণ চা বাগানগুলি এখানে কিন্তু বেশিরভাগ বন্ধ হওয়ার ফলে তারা কি করছে, রীতিমতো অন্যান্য কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। টাকা তো আসছে না, টাকা না আসলে পেট চলবে কি করে? পেট না চালাতে পারলে তখনই খালি মাথা, মানে খালি দিমাগ, ওই শয়তানের চিন্তাধারা। তো তখন অল্টারনেটিভ লাইভলিহুড অ্যাপ্রোচ হিসাবে আমরা মাশরুম কাল্টিভেশন শুরু করি। মাশরুম কাল্টিভেশন শুরু করলাম, তাদেরকে শেখালাম বীজ উৎপাদন করা, এই করে করে। আর ঘরের লক্ষ্মী নামটা দেওয়া তার কারণ, মানে আমরা মহিলাদেরকে লক্ষ্মী হিসাবে জানি, তো আমরা প্রত্যেকটা ঘরে যাতে লক্ষ্মী হয়, মানে লক্ষ্মী রূপে দেখি যেহেতু, তাই জন্য ঘরের লক্ষ্মী নাম দেওয়া, তাদেরকে স্বনির্ভর গড়ে তোলা। শুধু মাশরুম উৎপাদন করলেই তো হলো না, আমরা স্পন সাপ্লাই দিয়ে দিচ্ছি, স্পন মানে বীজ, যেটা সাপ্লাই দিয়ে দিচ্ছি, ট্রেনিং করাচ্ছি, সব করাচ্ছি। কিন্তু তাদের যে অল্টারনেটিভ লাইভলিহুড যেটা বলছি, সেটা কি করে হবে? সেই যে তারা মাশরুম উৎপাদন করছে, সেই মাশরুমকে মার্কেট লিঙ্কেজ করে দেওয়া, তারা কোথায় সেটিকে প্রথমবার আমরা সেল করে দিলাম, বারবার কি আমরা করব? বারবার তো করবো না, তাদেরকে নিজেকে করতে হবে, তাহলে তো আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসবে না। তো তারা যাতে ঠিকমতো যেটা সেল করতে পারে, সেই চ্যানেলটাকে তৈরি করে দেওয়া। 40 টন মাশরুম তারা উৎপাদন করেছে।
এরকম কতজন মিলে? এটা তোমার সব গ্রামের আমি একটা অ্যাপ্রক্সিমেট বলছি। আচ্ছা, হ্যাঁ, এবার তোমার আমাদের যে মাশরুমগুলো হয় সেগুলো বেশ ভালো মানে হাই কোয়ালিটির মাশরুম উৎপাদন হয়। কোথায় কোথায় গেছে এখনো পর্যন্ত আমাদের মাশরুমগুলো? মাশরুম ত্রিপুরা, মেঘালয়া, নেপাল, সিকিম, দার্জিলিং, আসাম, এটা বিহার, কি সবই কলকাতা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই স্বনির্ভর করেছে? গোষ্ঠীর মহিলারা করছে, এবং তারা যে মানে মাশরুমটা সেল করে যে ইনকামটা তাদের হচ্ছে, তারাই আবার সেটা দিয়ে গ্রামে মানে পড়াচ্ছে, সেন্টার চালাচ্ছে, নিজেদের জন্য যতটা হয় রাখছে, এরকমভাবে একটা সাইকেলে চলে। আচ্ছা, স্বনির্ভর গোষ্ঠীর এরকম ছাত্রীদের তোমাদের সাথে তারা থেকে তো এই প্রকল্পগুলোর ব্যবস্থা পাচ্ছে, এরকম কতজন ছাত্রী রয়েছে বা এরকম কতজন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রয়েছে তোমার? স্বনির্ভর গোষ্ঠী তো তোমার 800টার ওপরে রয়েছে। 800টা? 800টা প্রত্যেকটা কি পুরোটা মাশরুম দিয়ে? মাশরুমটা এখানে খুব মানে ইজিলি হয়ে যায়। এটা কি তুমি শিলিগুড়ির এলাকা বলছো না আশপাশটা বলছো? সবটা আমি মানে টোটালটাই বলছি, টোটাল যতগুলো রয়েছে সবটাতেই মিলিয়ে বলছি। আচ্ছা, মানে এখন মাশরুম চলছে প্লাস মোবাইল লাইব্রেরি হ্যাঁ, চলছে প্লাস হ্যাঁ, পুরোটা চলছে। চলছে। ওকে, খুব ভালো লাগলো পৌলমীর সাথে কথা বলে। যেহেতু আমাদের সময় খুবই অল্প, আজ আমাদের সাথে ছিল মোবাইল লাইব্রেরির পৌলমী চাকি নন্দী। আর তার সাথে কথা বললাম আমরা, মোবাইল লাইব্রেরি সম্পর্কে জানলাম, তারপর স্যানিটারি প্যাড ব্যাংক সম্পর্কে জেনেছি, এবং অবশ্যই ঘরের লক্ষ্মী প্রচুর প্রকল্প নিয়ে কাজ করেছে, 85,000-এর উপর তাদের স্টুডেন্ট রয়েছে। আপনারাও অনেকটা জানলেন, আমিও অনেকটা জানলাম, অনেকটা শুনলাম, এবং অবশ্যই প্রচুর স্টুডেন্ট তৈরি করা এবং শিক্ষাই মূল চাবিকাঠি। শিক্ষিত হতেই হবে, পড়াশোনাই একমাত্র পথ। এটাকে ছোটদের মধ্যে তৈরি করে দেওয়া, তারপর তাদেরকে বড় করা, সমস্তটা শুনলাম আজ। হাজির হয়ে যাব আবারও অন্য মুখ নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। শিলিগুড়ি লাইভের, শিলিগুড়ি টক্সের নতুন এপিসোডে আবার হাজির হব আমরা। ততক্ষণ জন্য বিদায় নিচ্ছি আপনাদের থেকে। নমস্কার।